ধরে রাখা গেলই না। এত এত মানুষের ফিরে আসার আকুতি, পরিবার পরিজন, রাষ্ট্র, এমনকি বিদেশি ডাক্তারদের শত চেষ্টায় সাড়া না দিয়ে লাখো মানুষকে শোকে ভাসিয়ে চিরতরে চলে গেলেন শরীফ ওসমান হাদী। আর হাদীর এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিশ্চিতভাবেই প্রবেশ করল এক নতুন ও এক ভয়াবহ যুগে। ভয়াল এক ঝড় যেন খুবলে খেতে প্রস্তুত গোটা বাংলাদেশ। 2025 রাত 10:45 সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় যখন তার হৃদস্পন্দন থেমে গেল, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের ইতিহাসের চাকা এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঘুরতে শুরু করল। হাদীর এই মৃত্যুতে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ, যার লাভার স্রোত এখন পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিচ্ছে। আবারও ধানমন্ডি 32 উত্তাল, তছনছ হয়ে গেছে প্রথম আলোর কার্যালয়, আগুন জ্বলছে ডেইলি স্টার সহ সারা দেশে। থমথমে অবস্থা পুরো বাংলাদেশে। ভয়ানক ঝড় এরই মধ্যে শুরু হয়ে গেছে। অনুমান ছিলই হাদীকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে যাবে তার অনুসারীরা। হাদী বোধহয় নিজেও জানতেন না, শত্রু যেমন তৈরি করেছেন গন্ডায় গন্ডায়, বন্ধুর সংখ্যাও নেহায়েত কম নয়। তার গড়া ইনকিলাব মঞ্চ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল, হাদীর কিছু হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়া হবে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান নেওয়া হবে শাহবাগে। কথা মতো হাদীর মৃত্যুর খবর শোনা যেতেই ক্ষোভে রাগে ফেটে পড়েছে ছাত্র জনতা। গভীর রাতেই শাহবাগ পরিণত হয়েছে জনসমুদ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, উত্তরা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে রাজপথে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হাদীর রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা বলবো। চলছে ভাঙচুর, ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি করা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, সবচেয়ে তেজি যোদ্ধাকে হারিয়ে শোকে মুহ্যমান তারা। সময় যত গড়াচ্ছে স্লোগানের আওয়াজ তত তীব্র হচ্ছে। এই আওয়াজ স্পষ্ট ঘোষণা দিচ্ছে দেশ এক ঘোরতর সংকটে পড়ে গেছে। এই বিক্ষোভ কেবল শোকের নয়, এই বিক্ষোভ পরিণত হয়েছে চরম প্রতিশোধের। এদিকে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই চরম হুঙ্কার দেন তিনি। সার্জিস আলম বলেন, শহীদ হাদী ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। এর মধ্য দিয়ে ভারতের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে গেল সার্জিস হাসনাতরা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েকদিন ধরেই হাসনাত আব্দুল্লাহ কিংবা ডাকসু নেতাদের মুখ থেকে ভারত বিরোধী কড়া বক্তব্য শোনা যাচ্ছিল। সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া কিংবা ভারতীয় দূতাবাসের ইট খুলে নেয়ার বক্তব্যে ইতোমধ্যেই গরম গোটা অঞ্চল। হাদীর মৃত্যু সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। রাজপথে এখন একটাই দাবি, ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। অভিযোগ উঠেছে হাদীর খুনিরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই কলকাঠি নাড়ানো হচ্ছে। যদি সরকার দ্রুত এই খুনিদের ফিরিয়ে আনতে না পারে তবে বাংলাদেশে ভারতীয় স্বার্থ এবং কূটনৈতিক সম্পর্ক এক ভয়াবহ অচলাবস্থার মুখে পড়বে। প্রধান উপদেষ্টার ভাষণ, আশ্বাস বনাম বাস্তবতা। হাদীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস হিসেবে অভিহিত করে বলেছেন, হাদী ছিলেন পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের প্রধান শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। প্রধান উপদেষ্টা আগামী 20 ডিসেম্বর শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, কিন্তু প্রশ্ন উঠেছে, যমুনার ভেতরে বসে তিনি কি বাইরের উত্তাপটা ঠিকমতো টের পাচ্ছেন? রাজপথের স্লোগান আর মানুষের চোখের ভাষা বলছে তারা এখন আর কেবল আশ্বাসে সন্তুষ্ট নয়। হাদী ছিলেন এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল, কিন্তু এই স্বপ্নভঙ্গের দায় এখন গোটা রাষ্ট্রের উপরে। হাদীর মৃত্যুর পর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে চায়ের কাপে একটাই আতঙ্ক, পরের জনকে।
সোশ্যাল মিডিয়ায় একটি হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে একে একে নাকি জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের শেষ করে দেয়া হবে। এই রটনা মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। দাবি করা হচ্ছে ভারতের প্রত্যক্ষ মদদে খুনিরা এই সাহস পাচ্ছে। অবস্থা এমন যে বিএনপির জাকির খানের মতো নেতাকে নিজের নিরাপত্তার জন্য জিডি করতে হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চাচ্ছেন ব্যারিস্টার ফুয়াদের মতো নেতারা। এনসিপির নেতাদের কণ্ঠেও হিটলিস্টের কথা শোনা যাচ্ছে বারবার। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, যেখানে দেশের প্রথম সারির নেতাদের জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তাহীনতার বোধ থেকেই জন্ম নিচ্ছে চরম অস্থিরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব এখন বড় ধরনের প্রশ্নের মুখে। যদি দ্রুত এই ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলা না যায়, তবে বাংলাদেশ এক অন্তহীন অন্ধকার রাজনৈতিক চোরাবালিতে হারিয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। এদিকে বিএনপি নেতা তারেক রহমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অকাল শহীদী মৃত্যু আবারও মনে করিয়ে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। কিন্তু পর্দার আড়ালের আসল সমীকরণ হল, তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। তার বিমান টিকিট থেকে শুরু করে দেশে এসে কোথায় উঠবেন সব চূড়ান্ত। কিন্তু দেড় যুগ পর তিনি এমন এক সময় ফিরছেন যখন বাংলাদেশ রীতিমতো কাঁপছে। সবচেয়ে বড় বিতর্ক শুরু হয়েছে নির্বাচন নিয়ে। হাদির মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ শীতল হওয়ার সম্ভাবনা কম। এর মধ্যেই নির্বাচনের দিন চলে আসার কথা, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই উত্তাপ পরিস্থিতিতে নির্বাচন করা অসম্ভব এমন দাবিও উঠতে পারে কৌশলে। অনেকেই দাবি তুলতে পারেন, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই সেখানে কিসের নির্বাচন? কেউ কেউ মনে করছেন নির্বাচন পেছাতেই হাদিকে হত্যার টার্গেট করা হয়েছিল। যদি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়, তবে সেটি হবে গণতন্ত্রের জন্য আরও এক বড় ধাক্কা। আগুনে পুড়বে গোটা দেশ, সেই আগুনে আলু পোড়া খাবে বাংলাদেশের বিরোধী শক্তিরা। গত শুক্রবারেই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘ এক সপ্তাহ লড়াই করে এই শুক্রবারেই তিনি আবার দেশের মাটিতে শুয়ে। তার জানা যায় যে জনসমুদ্রের সৃষ্টি হবে, তা সামলানোই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সামনে কি হতে যাচ্ছে? তিনটি বিষয় এখন নিশ্চিত। নির্বাচনী অনিশ্চয়তা, নির্বাচনের দাবি ছাপিয়ে এখন নিরাপত্তা এবং বিচারের দাবি সামনে চলে আসবে। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি, রাজপথের যে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে তা প্রশমিত না হলে বড় ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সংকট তৈরি হবে। 3. আন্দোলনের নতুন রূপ। হাদির মৃত্যু বিপ্লবীদের আরো বেশি সংঘাতমুখী করে তুলতে পারে, যা সরকারকে বিপাকে ফেলবে। সব মিলিয়ে শরীফ ওসমান হাদির প্রস্থান বাংলাদেশকে এমন এক নতুন যুগে ঠেলে দিল, যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে অনিশ্চয়তা আর বারুদের গন্ধ। খুনিদের বিচার আর রাষ্ট্রের স্থিতিশীলতা ফেরানোই এখন একমাত্র পথ। কিন্তু বেছে বেছে যারা হাদির মতো নেতাকেই হত্যা করল এত মেটিকুলাস ডিজাইনে, তারা কি সহজে শান্ত হতে দেবে দেশকে? ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের পথে দেশ। প্রিয় দর্শক, আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল শরীফ ওসমান হাদি। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই, যেমনটা শরীফ ওসমান হাদির শাহাদাতকে দিয়েছে। আপনারা এস আলমের সাথে শেখ হাসিনার মিটিংয়ের কথা জানেন। 4000+ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য, অরাজকতা তৈরি করবার জন্য। অতএব এই যে যত ভাঙচুর দেখছেন, এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না। এটা হচ্ছে ভারতের রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি, সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন, তমুক জায়গায় আসেন, অমুক বিল্ডিং ঘুরায় দেই, অমুক বিল্ডিং ভেঙে দিব, বুলডোজ করে দেব, সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক? যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও আমরা শেখ হাসিনার বাইরেও আর একটা কাঠামোগত প্রশাসনিক ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি সব জায়গাতে। গণমাধ্যমের মধ্যে ফ্যাসিবাদ আছে, আমলাতন্ত্রের মধ্যে ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ভিতরে ফ্যাসিবাদের উপকরণ আছে। এবং এই সবগুলো উপকরণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি, আমাদের সবাইকে হতাশ করে এবং প্রচণ্ড ক্ষোভ নাড়া দিয়ে বসে। এবং তরুণদের জন্য এটা পার্টিকুলারলি বেশি চ্যালেঞ্জিং, যে তরুণরা আসলে এই ক্ষোভটাকে কিভাবে অ্যাড্রেস করবে বয়সের কারণে।
তো সেই রকম আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদী। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদীর শাহাদাতকে দিয়েছে। এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন স্যাবোটিয়াররা, যারা মানে প্রভোকেচিওর আছে, যারা এজেন্ট প্রভোকেচিওর আছে, যারা মানে উস্কানি দেয়, যারা ট্র্যাপ তৈরি করে, সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে, সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা খুব জরুরি। সার্টেনলি আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা বিচার চাইব, আমরা বারবার গণমাধ্যমের সমালোচনা করব, বুদ্ধিজীবীদের সমালোচনা করব, আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে যে প্রশাসনিক দালালরা, ভারতের চররা বসে ভিতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে যাচ্ছে, তাদের সমালোচনা করব। এবং সেই যৌক্তিক সমালোচনার বাইরে এমন কোনো প্রতিবাদ আমরা এবং আমাদের দল থেকে আমরা কখনোই সমর্থন করব না যেটা দিন শেষে আমার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেবে। যেই রাষ্ট্রকে আমি বিনির্মাণ করতে চাই, যেই রাষ্ট্রকে আমি তৈরি করতে চাই, যেই রাষ্ট্রকে আমার জনগণের করতে চাই, সেই করাটার মধ্যে হোঁচট খেতে হবে এমন কোনো কাজ, বক্তব্য, স্টেটমেন্ট, ফেসবুকে স্ট্যাটাস, কোনো কিছুকে আমরা সমর্থন করি না। আমরা প্রতিনিয়ত দিল্লির আগ্রাসীপনা, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু এর মানে দিল্লির কোনো বিল্ডিং ভাঙা সেইটা ভিয়েনা কনভেনশন মোতাবেক অন্যায় কাজ। ঠিক একইভাবে যেভাবে আগরতলায় বাংলাদেশের অ্যাম্বাসিতে অ্যাটাক করাকে আমরা সমর্থন করি না, ঠিক একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পরেও দিল্লির হাই কমিশনে ঢিল মারা, সেখানে ঢুকে ধ্বংস করে দেবার হুমকি দেয়া, অথবা অন্য কোনো রাষ্ট্রের টেরিটোরিয়াল সভরেনিটিকে চ্যালেঞ্জ করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। অতএব রাজনীতিটা একটা সেন্সেবল জায়গাতে আমার এই পলিটিক্সটা করতে হবে। কোথায় প্রতিবাদ করতে হবে, কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কোন ভাষা এবং কোন মাত্রায়, সেই মাত্রা জ্ঞানটা থাকার মধ্যেই হচ্ছে রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠা, রাজনৈতিক দল আকারে, ব্যক্তি আকারে সচেতন ভূমিকা পালন করার দায়। এবং এই দায়টা সবসময় বেশি থাকে যখন রাষ্ট্র একটা ক্রিটিক্যাল জায়গাতে থাকে, একটা ক্রান্তি লগ্নে থাকে। এবং আমরা এমন একটা সময়ে বাস করছি যেই সময়টাতে আমাদের শত্রুরাই চাচ্ছে যে এই রাষ্ট্রটাকে কিভাবে এলোমেলো করে দেয়া যায়, অরাজকতা তৈরি করা যায়। আপনারা এসালমের সাথে শেখ হাসিনার মিটিং এর কথা জানেন। 4000+ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য, অরাজকতা তৈরি করবার জন্য। অতএব এই যে যত ভাঙচুর দেখছেন, এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না। এটা হচ্ছে ভারতের রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি, সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। অতএব কোন জায়গায় প্রতিবাদ করতে হবে, কোন মাত্রায় প্রতিবাদ করতে হবে, কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেই জায়গাটা আমাদের বোঝাটা খুব জরুরি। সাংবাদিকদেরকে এক জায়গাতে আটকে পড়ে দগ্ধ হয়ে মরে যাওয়ার প্রতিবাদের ভাষা হইতে পারে না, এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু আমরা গণমাধ্যমের যে ফ্যাসিবাদী আচরণ ছিল গত 16 বছর, সেটা অবশ্যই প্রতিবাদ করব। এবং এই গণমাধ্যম কিভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করেছে, এই গণমাধ্যম কিভাবে দিল্লির আধিপত্যবাদের বয়ান কায়েম করেছে, এই গণমাধ্যম গবেষণা সংস্থাগুলো কিভাবে দিল্লির কাছে বিনামূল্যে ট্রানজিট দিলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব, সেই গল্প আমাদেরকে শিখিয়েছে। এই গণমাধ্যম কিভাবে আমাদের দেশের আলেম ওলামায়ে কেরামদেরকে হত্যাযোগ্য করে তুলেছে। এই গণমাধ্যম, বাংলাদেশের গবেষণা সংস্থাগুলো বাংলাদেশকে কিভাবে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে, তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে এক্সপোজ করতে হবে, সকল গণমাধ্যমের যারা যারা এই কাজ করেছেন। কিন্তু এর মানে এইটা না যিনি এইটা তৈরি করেছেন তাকে না আগুনে পুড়িয়ে মেরে ফেলার বন্দোবস্ত করতে হবে। এইটা প্রতিবাদ না, এটা আমাদের ধর্ম, বিশ্বাস, এটা আমাদের কালচার, এটা গণতন্ত্র, কোনো কিছুর গ্রামারের মধ্যে পড়বে না। অতএব সেই জায়গায় আমরা একটা সেন্সিবল, রেসপন্সিবল পলিটিক্সের জন্য আহ্বান করছি। বাংলাদেশের এই ক্ষুব্ধ আজাদির পক্ষের তরুণদেরকে আমরা আহ্বান করছি, আল্লাহর ওয়াস্তে আপনারা, তোমরা সবাই মিলে আসেন। আমরা আজাদির লক্ষ্য হচ্ছে বিনির্মাণ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার ভিত্তিতে একটা বাংলাদেশ তৈরি করবার লড়াই। সেই লড়াইটা শুধুমাত্র একটা বিল্ডিং ভেঙে দিয়ে হবে না, এই লড়াইটা মগজের লড়াই, এই লড়াইটা ভাষার লড়াই, বয়ানের লড়াই, এই লড়াইটা বুদ্ধিভিত্তিক চর্চার লড়াই, এই লড়াইটা অন্যের থেকে ভালো গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই, এই লড়াইটা অন্যদের তুলনায় ভালো, সৎ, ভালো নাগরিক হবার লড়াই।
এবং সেই লড়াইটাই হলো আজাদির এসেন্স। এবং এর বাইরে থেকে যা কিছু করা হবে আমরা ধরে নেব আপনারা এইজেন্ট প্রভোকেটিভ, আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন, এবং যেটা গণ অভ্যুত্থানের স্পিরিটের মধ্যে না। আমরা যারা আওয়ামী লীগের ধ্বংসাত্মক ইতিহাসের গল্প জানি, এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন, তমুক জায়গায় আসেন, অমুক বিল্ডিং ঘুরায় দেই, অমুক বিল্ডিং ভেঙে দিব, বুলডোজ করে দেব, সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক? মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ফ্র্যাকশন তৈরি হয়। শেখ মুজিব কোন অংশের ছাত্রলীগের প্রোগ্রামে যাবেন, শেখ মুনির অনুসারী ছাত্রলীগের কাছে যাবেন না দাদা ভাই সিরাজুল আলম খান তাদের অনুসারী ছাত্রলীগের ওখানে যাবেন, সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ ভেঙে সেখান থেকে জাসদের জন্ম হয়। এবং জাসদ যারা করেছিলেন, আপনারা যারা ইতিহাস জানেন যে তখনকার সময়কার সবচেয়ে মেধাবী তরুণরা বিশ্ববিদ্যালয়ের এবং মুক্তিযুদ্ধ ফেরত, তারা সবাই মুক্তিযুদ্ধে ছিলেন। এবং সেই অংশটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রকে সশস্ত্রভাবে চ্যালেঞ্জ করেছিল। কারণ তারা যে বাংলাদেশটাকে যেরকম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই রাষ্ট্রে তারা পরিণত করতে পারে নাই। তো সেই ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ মুজিবের বিরুদ্ধে সশস্ত্র আকারে হাজির হয়েছিল। অতএব দিন শেষে তাদের সেই ক্ষোভটা রাজনীতির বাইরে চলে গেছে, সেখান থেকে রাজনীতি তৈরি হয় নাই। আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদী। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদীর শাহাদাতকে দিয়েছে। আপনারা এস আলমের সাথে শেখ হাসিনার মিটিংয়ের কথা জানেন। 4000+ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য, অরাজকতা তৈরি করবার জন্য। অতএব এই যে যত ভাঙচুর দেখছেন, এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না। এটা হচ্ছে ভারতের রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি, সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন, তমুক জায়গায় আসেন, অমুক বিল্ডিং ঘুরায় দেই, অমুক বিল্ডিং ভেঙে দিব, বুলডোজ করে দেব, সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক? যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের